মনে আছে তো, অনেক দিন আগে, হয়তো বৈশাখ মাসের দিকেই হবে, আমি গঙ্গায় স্নান করতে গিয়েছিলাম। আমার আগের ভিডিওগুলোতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তখন আমি গিয়ে কয়েকটা গাছ কিনে এনেছিলাম, মানে মোটমাট 3টে গাছ হবে। তো একটা ছিল স্থলপদ্মের গাছ, একটা করবী, আর একটা কিন্তু জারবেরা। কিন্তু জানো, মানে জারবেরাটা তো বর্ষার জল পেয়ে একদম নষ্ট হয়ে গেল। অনেক চেষ্টা করেও কিন্তু ওকে বাঁচাতে পারিনি, মানে ওটা মরেই গিয়েছে। কিন্তু স্থলপদ্ম গাছটায় এখনো একদম সুন্দরভাবে টিকে আছে। আর আজ সকালে ছাদে উঠেই আমি দেখি এই গাছে 2টো ফুল ফুটেছে একসাথে, বুঝতে পারছো তো? আর এইটা কিন্তু প্রথমবার, মানে ফার্স্ট টাইম ফুল। তো এত সুন্দর ফুল দেখে আমি কিন্তু একদম অবাক যেমন হলাম, তেমনি কিন্তু খুব আনন্দও পেয়েছি। নিজের হাতে লাগানো গাছে প্রথম 2টো ফুল, তো এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়তো চলবেই না, তাই দেখো তোমাদেরও দেখিয়ে দিলাম। তো একটা মানে অবাক ব্যাপার হলো, এই যে সাদা কালারের ফুলটা না, সন্ধ্যের দিকে কিন্তু আবার গোলাপি হয়ে যাচ্ছে। তো খুব ভালো একটা ব্যাপার। তো যাই হোক, দেখো রোজকার মতোই সকালে ছাদে এসেছিলাম আর গাছগুলোতে জলও দিয়ে দিলাম। মানে জানোই তো, এই রোদের মধ্যে গাছগুলোকে জল না দিলে একদম কিন্তু কাহিল হয়ে যায়। তাই সকাল সকাল মানে জল দেওয়াটা একদমই জরুরি। আর একবার যদি ধরো সংসারের কাজে ঢুকে পড়ি, তাহলে কিন্তু সারা দিনই কেটে যায়, মানে রান্না, ঘর পরিষ্কার, এটা করা ওটা করা। তো তখন কিন্তু আর মানে ওপরে ওঠাও হয় না, জল দেওয়াও হয় না। তাই ভাবলাম এখনই একটু গাছগুলো দেখে নিই, জল টল দিয়ে দিই। আর যখন দেখলাম এই সুন্দর ফুল ফুটেছে, তখন কিন্তু মনটা খুব আনন্দ হয়েছিল জানো। তো মনে হচ্ছিল এতদিনের যত পরিশ্রম, যত যত্ন, সব যেন আজ ফল পেলাম। তো তারপর দেখো, মানে এদিকে গাছ টাছ দেখার পর একটু জল টল দিয়ে বেশ কয়েকটা কাপড় জামা ছিল, তো সেগুলোও কিন্তু মেলে দিলাম। আর আজকে রোদটা কিন্তু বেশ ভালো, তাই ভাবলাম জামাগুলো শুকিয়ে যাবে একেবারে। তো এখন ভাবছি কয়েকটা তুলসী পাতা তুলে নেব, কারণ তোমরা জানোই তো বাবুর একটু শরীরটা খারাপ চলছে, সেদিনও বলেছিলাম। তো ওর একটু সর্দি কাশি হয়েছে। এখন তো আবহাওয়াটা এমন, মানে গরমটা ধীরে ধীরে কমছে আর হালকা ঠান্ডা ভাব আসছে। এই সময়টায় বাচ্চাদের খুব সহজেই ঠান্ডা লাগতে পারে আর কি। তো তাই ভাবলাম ওকে একটু মধু আর তুলসী পাতার রস দিয়ে দিই। তো এটা আমাদের ঘরোয়া টোটকা, ছোটোবেলা থেকেই দেখছি। এই মিশ্রণটা সর্দি কাশির জন্য অনেক ভালো কাজ করে। অবশ্যই আমি ডাক্তার দেখিয়েছি, ওষুধও চলছে, কারণ এখনকার দিনে তো শুধু টোটকা দিয়ে আর চলবে না। তো দুটোই চালাতে হয়, আধুনিক চিকিৎসা আর পুরনো ঘরোয়া যত্ন, একসাথে দুটোই চালাচ্ছি। আর তাই আমি এখন চেষ্টা করছি আমার মতো করে যতটা পারি ওকে একটু যত্নে রাখতে। তো একটু করে সুস্থ করে তোলার চেষ্টা করি। মধু আর তুলসী পাতাটা দিয়ে আসি, তারপর নিচে গিয়ে সংসারের বাকি কাজগুলো দেখব। আর একটু পর তো ঢুকে পড়বো একেবারে সংসারে, চলো। আর জানো, বাবুর কিন্তু একটা গুণ আমি খুব পছন্দ করি, মানে ওষুধ খাওয়ার ব্যাপারে ও একদম ঝামেলা করে না। আমি যতবারই বলি যে বাবু ওষুধটা খেয়ে নাও, ও তখনই কিন্তু খেয়ে নেয়, একবারও মুখ বাঁকায় না। এই দিকটা কিন্তু সত্যিই আমার খুব ভালো লাগে। আসলে অনেক বাচ্চাকে দেখি ওষুধ খেতে একদমই চায় না, বাধ্য হয়ে মায়েরা নানা কৌশল করে খাওয়ায়। কিন্তু বাবু কিন্তু সেই রকম নয়, ও খুব বোঝদার। তাই এই দিক দিয়ে আমি সত্যি খুব ভালো, মানে ওকে কিন্তু মানে এই দিকটা বোঝাতেই হয় না আমাকে। তো চলো, প্রথমেই অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, আর এখন কিন্তু আমার ছোট্ট ইন্ট্রোটা তোমাদের সাথে সেরে নিই। তো বাকি কথা আবার পরে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি হচ্ছি সুমি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত। তো প্রতিদিনের মতোই আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, তোমরা সাথে থাকো আমার, এবং শেষ অবধি আমার পুরো ভিডিওটি দেখো। তো অবশ্যই যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো অংশ, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই একটা ছোট্ট লাইক এবং কমেন্ট আমি কিন্তু আশা করব। তো চলো, যদি এমন একটা ব্যবস্থা থাকতো যে দিনে একবেলা খেয়ে নিলেই সারা দিন আর কিছু খেতে হতো না, তাহলে কেমন হতো বলো তো? ভাবো তো, মানে সকালবেলায় একবার সুন্দর করে পেট পুড়ে খেয়ে নিলাম, তারপর আর সারা দিন কোনো চিন্তা নেই, না রান্না, না বাজার, না খাওয়া দাওয়া,
পুরো দিনটা নিজের মতো করে কাটিয়ে দেওয়া যেত, কত ভালোই না হতো। কিন্তু কি আর করব, সেটা তো আর হওয়ার নয়, তাই না? তো আমাদের তো এই সংসারের চক্রে বাঁচতে হয়, তাই খাওয়া দাওয়া কাজকর্ম সবই সামলাতে হয়। সকালে একবার জলখাবার, তারপর দুপুরে আবার রান্না করে খাওয়া, তারপর বিকেলে একটু টিফিনের ঝামেলা, আর রাতে আবার রাত্রির খাবার। মানে দিনে 4 বারই খাওয়ার আয়োজন। ভাবো তো, এই 4 বার খাওয়ার মানে কত কাজ। সবজির কাটাকুটি, রান্না, থালা বাসন ধোয়া, গুছিয়ে রাখা, সব কিছুই তো এই আমাদেরকেই করতে হয়, তাই না? তো যেন এক টানা চলা একটা চাকার মতো ঘুরেই চলেছি প্রতিদিন, কোনো বিরতি নেই। তো মাঝে মধ্যে কিন্তু মনটাও সত্যি চায় একটা ছুটি। একদিন যদি কেউ এসে বলে আজ আর রান্না নয়, তো আজ তোমার বিশ্রাম, তাহলে যে কত ভালো লাগতো, কিন্তু সেটা আর বলে বোঝানোর না। কিন্তু সেই ছুটিটা আমাদের কেউ দেয় না, সেটা আমাদের নিজেরকেই খুঁজে নিতে হয়, নিজের মনকেই একটু শান্তি দিতে হয়। তাই ভাবলাম এসব ভেবে আর সময় নষ্ট করে লাভ নেই, রান্না যখন করতেই হবে তখন দেখো রান্না চাপিয়ে দিয়েছি, আর রান্নার কাজগুলো তো নিজে থেকেই হবে না, তাই আমাদের কি করতে হবে। তাই দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু কমপ্লিটও হয়ে গিয়েছে। আসলে যত তাড়াতাড়ি তুমি কাজ শুরু করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার কাজও শেষ হয়ে যাবে। তাই আর দেরি করিনি, মানে সকালের ঘর পরিষ্কার টুকিটাকি কাজ যা ছিল সব কিছুই সেরে নিয়েছিলাম। তারপর রান্নাটাও তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। এখন দেখো সমস্ত রান্নার বাসনগুলোও কিন্তু ধোয়া মোছা কমপ্লিট। তারপর চলে এসেছি আবার কিন্তু বেডরুমে। আর এই বেডরুমটার কি অবস্থা তোমরা দেখো, তোমরা নিজের চোখেই একবার দেখো। সকালে একবার পরিষ্কার করে যেই রান্নাটা করতে গিয়েছি, অমনি ফাঁকে কিন্তু বাবু এসে মানে বিছানার অবস্থাটা কিন্তু আবার যাচ্ছে তাই করেছে। মানে বাড়িতে থাকলে ওর কিন্তু এই একটাই কাজ, মানে আমি যতবার পরিষ্কার করব ও ততবারই কিন্তু নোংরা করবে। তো ওকেও খুব একটা দোষ দেওয়া যায় না, কারণ কি জানো তো, বাড়িতে তো একাই থাকছে, তো এটা ওটা নিয়ে কিন্তু একটু খেলাধুলা করবে, বাচ্চা মানুষ যেটা হয় আর কি। তো সব সময় তো আর ওকে বারণ করা যায় না, তাই দেখি যে যখন খেলছে নিজের মনে তখন আমি আর ওকে বাধা দিই না। তো যখন একটু সরে যায় তারপর আমি সেগুলোকে সরিয়ে আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো সব সময় যদি ওকে বাধা দিই, বকাবকি করি, তো সারা দিনটা ওই বা কী করে কাটাবে। ওর দিকটাও তো কখনো আমাদেরকে ভেবে দেখতে হবে, তাই না? তো তাই ওকে আমি আর কোনো রকম বাধা দিই না, যখন ওর মতো খেলছিল তাই আমি আর কিচ্ছু বলিনি। এখন আমার সব কাজ কমপ্লিট করে এখন কিন্তু বেডরুমটা একটু দেখো ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এখন ওকে স্নান করাবো, খাওয়াবো। মানে সংসারের হাজারটা কাজের না কখন যে শেষ হবে এটাই আমি বুঝে উঠতে পারি না। তো কেউ ধরো সেই কাজটাকে পরিপূর্ণভাবে পারফেক্ট করে, কোনো মানে যে ধরো একটা সুগৃহিণী হতে চায় আর কি সংসারে, তো কেউ পারফেক্ট করে করে, কেউ আবার পরিপাটি করে গুছিয়ে কাজ করে, আবার কেউ ধরো দায়বদ্ধতা মানে বাধ্য হয়ে কাজটা করতে হয়, করছি এই আর কি। তো এইরকমভাবে কাজ করলে ধরো ঘর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত কিন্তু নিজের মনটাও ভালো থাকবে। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসা ছিল, তো সেগুলো আর ভাঁজ করা হয়নি, তো এনে জড়ো করে মানে সিম্পল রেখে দিয়েছিলাম আর কি। আর এখন কিন্তু আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আসলে দেখবে ঘরটা তুমি যতটাই গুছিয়ে রাখো, কিন্তু জামা কাপড় যদি গুছিয়ে না রাখো তাহলে কিন্তু সেই ঘরটা কিন্তু একদম অগোছালোই লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি যে জামা কাপড়গুলো পারফেক্ট করে গুছিয়ে রাখতে। আর জামা কাপড়গুলো কি বলো তো, এই যে বাবা বর্ষা হোক আর শীত বা যে কোনো সিজন, এত জামা কাপড় সামলাতে সামলাতে কিন্তু আমার সারা দিনটা প্রায় অর্ধেক টাইম এই জামা কাপড় নিয়ে আমাকে পরে থাকা, মানে জামা কাপড় কাচো, তারপর মেলো, তারপর আবার তুলে তাকে ভাঁজ করে ঠিক জায়গায় রাখা। তো এটা কিন্তু একটা বড় কাজ, তাই না? তো চলো এখন দেখো সমস্ত জামা কাপড়গুলো আমি আলনায় রেখে দিচ্ছি, আর বাবু কিন্তু আমাকে ক্যামেরাটা একটু ধরেই দিচ্ছে, বুঝতেই পারছো মাঝে মধ্যে ওর হাতের ক্লিপসগুলো আসছে। তো চলো দেখো আমার আলনাটা গোছানো কমপ্লিট।
আর একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায়। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তার মধ্যেই চলে এসছে কালী পুজো। তো চলো, আমি কিন্তু সমস্ত প্রদীপগুলো এখন থেকেই বানিয়ে নিয়েছি। তো সময়ের আগে সব কাজ কমপ্লিট করা কিন্তু আমার অভ্যাস, আর সব জিনিস পারফেক্ট করে সুন্দরভাবে সাজিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। তো আমি কিন্তু বিকেলবেলায় টিউশনে গিয়েছিলাম বাবুকে নিয়ে। তো টিউশন থেকে আসার পর তো তোমাদের দাদা ভাইকে দিয়ে মাটি নিয়ে আসিয়েছিলাম কাল থেকে আর একটু সময় পাইনি, যেহেতু বাবুর শরীরটা একটু খারাপ ছিল। তো আজকে বিকেলে অনেকটা টাইম ছিল জানো, তো ভাবলাম না দেরি না করে লাভ নেই। তো চলো, আমি কিন্তু সমস্ত প্রদীপটা বসে বসে বিকেলের টাইমটা নষ্ট না করে সব প্রদীপগুলো বানিয়ে নিয়েছি। আর এখন আমি সব প্রদীপগুলো এই যে প্লেটটার মধ্যে তুলে এক জায়গায় রেখে দেবো ঠাকুর ঘরে। তো একটা কাজ কিন্তু আগিয়ে থাকলো, তাই না? তো চলো, আমাদের মধ্যবিত্ত সংসারে আমরা কিন্তু এই রকমভাবেই মাটির প্রদীপ গড়িয়ে তারপর কিন্তু দীপাবলির দিন বা 14 শাকের দিন আমরা কিন্তু সকলে মিলে ঠাকুরের মন্দিরে সব জায়গায় বাড়িতে প্রদীপ দিয়ে দিয়ে বেড়াই আর কি। তো চলো, এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা নিয়ম রীতি, তোমরা জানো অবশ্যই। তো এখন আমি মোটমাট ওই 80টা মতো প্রদীপ কিন্তু গড়িয়ে রেখে দিলাম, তাই না? অনেকটা কাজ কিন্তু আমার আগিয়ে থাকলো। তো তোমরা দেখো, আমার সমস্ত প্রদীপটা কিন্তু খুব পারফেক্ট শেপে হয়েছে, তাই না? তো চলো, আজকে ভিডিওটি আর বড় না করছি না, এখান থেকেই একেবারে শেষ করছি। তো এখনও পর্যন্ত আমার সাথে যা বন্ধু আছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো, আর ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।